সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ডটা ক্লিয়ার আছে? সাউন্ডটা ক্লিয়ার থাকলে শুরু করবো। দাঁড়াও, সাউন্ড ক্লিয়ার তো? ওকে, শুরু করছি। আমি যদুনন্দ স্যার, নবদ্বীপ রেঞ্জ একাডেমির পক্ষ থেকে ক্লাস নিতে আসলাম। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে কনস্টিটিউশন হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে, প্রেসিডেন্টের উপরে কিছু আলোচনা হবে। সম্পূর্ণ তো এক্সাম ওরিয়েন্টেড আলোচনা। ইতিমধ্যে হয়তো জেনে গেছে যে স্কুল সার্ভিসে যেটা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে। 1st of March 2026 গ্রুপ সি অ্যান্ড 8th of March 2026 হচ্ছে গ্রুপ সি পরীক্ষা। এছাড়াও আমাদের বিভিন্ন পরীক্ষা থাকে এবং প্রতি পরীক্ষাতেই কিন্তু কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট বাধ্যতামূলক এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। আজকে সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনেরই পার্ট 4 আর্টিকেল 52 to 78, আর্টিকেল 52 to 78 রয়েছে আমাদের প্রেসিডেন্ট সম্পর্কিত আলোচনা। তা প্রেসিডেন্ট সম্পর্কিত আলোচনা করবার আগে জানতে হবে প্রেসিডেন্ট কে বা কি। আমাদের পার্লামেন্ট বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট, বলা হয় বোঝো, এবং সম্পূর্ণ পরীক্ষা ওরিয়েন্টেড আলোচনা হচ্ছে সেহেতু আলোচনাটা যদি তুমি ভালোভাবে দেখো লেকচারটা, তাহলে বেশ কিছু প্রশ্নের উত্তর তুমি এখান থেকে পেয়ে যাবে। তার দুটো কক্ষ, একটাকে বলি আমরা লোকসভা, অন্যটাকে বলি রাজ্যসভা। এই দুটো কক্ষ নিয়ে কি গঠিত? পার্লামেন্ট গঠিত। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আরও একটা জায়গা যেটা ছাড়া হবে না পার্লামেন্ট পূর্ণ, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। তার মানে এই তিনটে, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, এই কটাকে মিলে তৈরি হয় কি হয়? পার্লামেন্ট। খুব ভালোভাবে জানতে গেলে আমাকে জানতে হবে যে এই কনসেপ্টটা এসছে কোথা থেকে। মনে রাখবে, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট মানে লোকসভা এবং রাজ্যসভা, এই কনসেপ্টটা আমরা এনেছি ব্রিটেন থেকে। তা ওখানকার যে আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, সেই অনুকরণে আমাদের লোকসভা এবং রাজ্যসভা। স্ট্যাটাস, প্রেসিডেন্টের স্ট্যাটাসটাও এসছে কিন্তু ইউকে থেকে, কিন্তু সেখানে প্রেসিডেন্ট না, সেখানে রাজা বা রানী। সেখানে রাজা বা রানী সেটা হচ্ছে নমিনাল। আমাদের প্রেসিডেন্টও তাই, আমাদের প্রেসিডেন্টের প্রত্যক্ষ এক্সিকিউটিভ ক্ষমতা প্রত্যক্ষ সেটা নেই, সেটা কিন্তু আমাদের লোকসভায়, মানে লোকসভা থেকে যে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী তার। এখানেও একটা কথা যে প্রধানমন্ত্রী হতে গেলে যে প্রথমেই তাকে লোকসভার সদস্য হতে হবে তা না, এটা নিয়ে আরও একটা দিন আলোচনা হবে। এই যে প্রেসিডেন্ট, কিন্তু এই যে কথাটা প্রেসিডেন্ট, এই কথাটা কিন্তু ইউএসএ, কিন্তু ইউএসএ আমরা দেখব প্রেসিডেন্ট হচ্ছে এক্সিকিউটিভ হেড, কিন্তু আমাদের ভারতে নমিনাল। ইউএসএ যখন যাব তখন দেখব তখন প্রেসিডেন্সির নির্বাচন 4 বছর পর পর হয়, সেখানে আমাদের প্রেসিডেন্ট নির্বাচন 5 বছর। ইউকে যেটা রাজা বা রানী সে পরিবর্তন হয় না, কেন? বংশানুক্রমিক চলে। কিন্তু আমেরিকা অথবা আমার ভারতে প্রেসিডেন্ট বংশানুক্রমিক না, ইলেকশনের মাধ্যমে আসে। আমি যেহেতু প্রেসিডেন্ট পড়ছি ভারতে, তাহলে ভারত নিয়ে আলোচনা হবে। আর আলোচনাটা সম্পূর্ণ তো
কেন্দ্রীকরণ হয়েছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং সম্ভাব্য যে প্রশ্নগুলো তার উপরে। সুতরাং লেকচারটা স্কিপ করে যাবে না, খুব ভালোভাবে শুনবে এবং লেকচারের শেষে দেখবে তোমরা এমন অনেক কিছু জেনেছো যেটা হয়তো বা আগে স্কিপ করে গেছিলে বা মুখস্থ করবার একটা টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সি নিও না। সামনে অনেক কটা পরীক্ষা আছে এবং সব কটা পরীক্ষাতেই খুব ভালোভাবে যদি করো তাহলে সব কটা পরীক্ষাতেই কিন্তু তুমি অ্যাচিভ করবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ওকে, এবার বলছি 1 মিনিট। তোমরা এর মধ্যে যদি সম্ভব হয় তোমরা সেশনটা শেয়ার করে দিতে পারো। আমি একটু শেয়ার করে দিই, দাঁড়াও। আমি চাইবো অবশ্যই এই সেশনটা শেয়ার করো। হ্যাঁ, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। 1 মিনিট প্লিজ। ওকে, এগোটাই থাক, পরে দেখা যাচ্ছে। আচ্ছা, এটাই। তাই এবার আমরা যে প্রেসিডেন্ট, ধরো আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এখন প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্ট এই যে শব্দটা কোত্থেকে এসছে পেলাম। এবার আমার ভারতে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয় সেটা একটু জানতে হবে। আমার ভারতের প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয় খুব ভালোভাবে দেখো, যেটা কথা বলছি একটু মুসলাম। হ্যাঁ, না মুসলে তো হবে না, মুসলাম। প্রেসিডেন্ট প্রত্যেকটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসছে সেই অনুযায়ী। একটা প্রশ্ন তোমার মধ্যে থাকে, প্রেসিডেন্ট রাজ্যসভা বা লোকসভার মেম্বার না, সম্পূর্ণ সত্য। কিন্তু তোমার মধ্যে প্রশ্ন থাকে যে রাজ্যসভা বা লোকসভার মেম্বার না হয়েও কি করে তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। নো ডাউট অত্যন্ত যুক্তিসঙ্গত, 1 মিনিট দাঁড়াও, অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। তাহলে এবার যেটা কথা হচ্ছে, পার্লামেন্টের উনি সদস্য নন, সরি লোকসভা রাজ্যসভার সদস্য নন, কিন্তু উনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। কেন? আমরা পার্লামেন্ট পেলাম কি লোকসভা আর রাজ্যসভা, তাই তো? লোকসভা এবং রাজ্যসভাতে কি হয়, বিল পাস হয়। এবার বিল পাসের ক্ষেত্রে একটা কথা বলবো যে অর্থ বিল ছাড়া অন্যান্য যে বিল বা সাধারণ বিল যে কোনো কক্ষে উত্থাপন করা যায়, কিন্তু অর্থ বিল তোমাকে লোকসভাতেই উত্থাপন করতে হবে, এটা মনে রাখো। এবং অর্থ বিল সংক্রান্ত বিষয়ে লোকসভা স্পিকারের যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই চূড়ান্ত এবং তার সিদ্ধান্তকে কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যায় না, এটা মনে রেখো। এবার কথা হচ্ছে, লোকসভায় যে বিলটা উত্থাপন হলো সেটা পাস হয়ে কোথায় আসবে, রাজ্যসভায় আসবে এবং এখান থেকে বিলটা চলে আসবে কোথায়, এখান থেকে চলে আসবে প্রেসিডেন্টের কাছে। বিল পাসের পদ্ধতি আমি আগে বুঝিয়েছি, আবার বোঝাবো, কিন্তু আজকে রাষ্ট্রপতি পড়ছি বলে অত ডিটেলসে যাচ্ছি না ওইদিকে। তাহলে বিলটা লোকসভা থেকে গেল রাজ্যসভায় বা রাজ্যসভা থেকে গেল লোকসভায়, বিলটা পাস হলো লোকসভা রাজ্যসভায় এবং উভয় গিয়ে প্রেসিডেন্টের কাছে আসছে। এবার প্রেসিডেন্ট কি করলো, এই বিলটাকে সম্মতি দিল, বিলটাকে সম্মতি দেওয়ার সাথে সাথে এই বিলটা আর বিল রইল না, এটা অ্যাক্ট হয়ে গেল, মানে এটা আইনে চলে আসলো। তার মানে কোনো বিলকে যদি আইনে আনতে হয় বা আইনে রূপান্তর করতে চায় তাহলে প্রেসিডেন্টের অনুমতি না, সম্মতি অত্যাবশ্যক। এই কারণে প্রেসিডেন্ট লোকসভা বা রাজ্যসভার মেম্বার না হয়েও পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। আশা করি যেটা বললাম সেটা বুঝতে পেরেছো, আশা করি। খুব ভালো হয় যদি দেখো, আমি যখন ক্লাস করাচ্ছি
সত্যি অর্থে এটা অত্যন্ত ভালো হবে তুমি যদি ক্লাসটা একটু শেয়ার করে দাও। বারবার একটা যে কথা বলি, আমি আমার পেইড ব্যাচে যেমনটি করে বোঝাই, এই প্ল্যাটফর্মে এসেও কিন্তু সেভাবেই আমি বুঝিয়ে থাকি, সেটা তুমি ভালোভাবে জানো যারা ক্লাস করো। তাই তোমাদের কাছেও একটু সাপোর্ট লাগে বা চাই, তার জন্য বলছি তুমি তোমার যারা বন্ধু বান্ধব আছে, অথবা বলা যায় তোমার যারা চেনা পরিচিত, তাদেরকে যদি একটু এটা 1 মিনিট, হ্যাঁ, তাদেরকে যদি এটা একটু তুমি কি করে ওটাকে কি বলে না শেয়ার করে দাও, তাহলে অত্যন্ত ভালো হয়। হ্যাঁ, ওকে, আবার শুরু করতে যাও 1 মিনিট। ওকে, কন্টিনিউ করছি আবার। তাহলে এইটুকুনি থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এইটুকুনি থেকে ক্লিয়ার হয়েছে আমরা কি কারণে অবিচ্ছেদ্য অংশ বলা। এবার আসবো প্রেসিডেন্টের, দেখো পরপর আলোচনা হচ্ছে, ভালোভাবে মনে রাখো। এবার আমি আসবো প্রেসিডেন্সিয়াল ইলেকশন। মনে রাখতে হবে প্রেসিডেন্টের ইলেকশন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে এই যে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে কোনো ভোট বলতে আমি এখনই লিখছি, এই ভোটগুলো কন্ডাক্ট করে। কোন ভোট? ভোট দু রকম, একটা জেনারেল ইলেকশন, আর একটাকে বলা হয় এমনি ইলেকশন। তুমি বলবে স্যার ইলেকশন আর জেনারেল ইলেকশনের পার্থক্য, বিস্তর পার্থক্য রয়েছে। জেনারেল ইলেকশন মনে রাখবে লোকসভা অ্যান্ড বিধানসভা, এই দুটো ইলেকশনকে বলা হয় জেনারেল ইলেকশন। কারণটা হচ্ছে জেনারেল ইলেকশন বলতে বোঝায় আমরা যারা ভারতবাসী, আমরা যারা ভ্যালিড ভোটার্স। এবার ভ্যালিড ভোটার্স বললেও কথা অনেক আসবে। ভ্যালিড ভোটার্স বলতে কিন্তু আমরা যারা 18+ এবং সরকার কর্তৃক আমাদের ভোটাধিকার প্রদান করা হয়েছে, সরকার না, ইলেকশন কমিশন কর্তৃক, তারা ভ্যালিড ভোটার, তারাই সরকার গঠন করে। আমরা লোকসভাতে ভোট দিই, লোকসভায় যে রাজনৈতিক দল বা গোষ্ঠী জেতে বা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সে সরকার গঠন করে। সেই সরকারটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং রাজ্য স্তরেও আমরা বিধানসভায় ভোট দিই, যেখানে এমএলএ এবং যে দল বা যে গোষ্ঠী রাজ্য সরকার গঠন করে সে শাসন কার্য চালায়। তাহলে রাজ্যের শাসন মানে রুলিং পার্টি কী হবে, কেন্দ্রের রুলিং পার্টি কী হবে, তার জন্য আমরা ভোট দিই। এই কারণে এই ভোটটাকে বলা হয় জেনারেল ইলেকশন। এছাড়াও আমরা দেখব প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভা, এই ভোটগুলো কন্ডাক্ট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এখানে প্রত্যেকটা প্রেসিডেন্ট বলো, ভাইস প্রেসিডেন্ট বলো, রাজ্যসভা বলো, এইসব ভোটে আমরা যারা কমন বা যারা কমন ভোটার্স, তারা ভোটাধিকারে বঞ্চিত, ডিরেক্টলি ভোটাধিকারে বঞ্চিত, আমরা ভোট দিতে পারি না। তাহলে ভোট কারা দেয়? এমএলএস এমপিসরা দেয়। তার জন্য বলা হয় এ কটা ভোটে ইনডিরেক্ট করা হয়, মানে অপ্রত্যক্ষভাবে আমরা যুক্ত। আমরাই তো লোকসভা এবং বিধানসভার এমএলএ আর এমপিসদেরকে আমরাই নির্বাচন করছি, তারা আবার এদেরকে নির্বাচন করে। তাই অপ্রত্যক্ষভাবে আমরা সেখানে অংশগ্রহণ করি। এবার যে কথা হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশনটা কারা কারা ভোটাধিকার প্রাপ্ত, প্রেসিডেন্টের ইলেকশন খুব সুন্দরভাবে বুঝবেন। একাধিকবার পরীক্ষায় প্রশ্ন এসছে, এবং এই প্রশ্ন যে খালি এই পরীক্ষার জন্য তা না, ইভেন আমরা ইউপিএসসি বা এই টাইপের পরীক্ষা যখন দিই তখন এখান থেকে প্রশ্ন আসে। আর আমি সবসময় বলি জেনারেল স্টাডিজটা ডেসক্রিপটিভ করতে হয়। ডেসক্রিপটিভ বলতে এইভাবে, এখান থেকে তোমাকে পুরোপুরি ধারণাটা নিয়ে রাখতে হবে, যাতে এমসিকিউ তোমার যে পরীক্ষা হবে সেখানে বিন্দুমাত্র দ্বিধার জায়গা না থাকে। অনেকেই রয়েছে যারা
জিকে মুখস্থ করে, বাট আই ডোন্ট থিঙ্ক যে সেটা প্রপার ওয়ে। 1999 সাল থেকে তোমাদেরকে আমি পড়াচ্ছি, দীর্ঘদিন হয়ে গেল। সেই প্রথম দিন থেকে আমি একটা কথা বলি, বা আমি যখন খাটতাম তখন আমার মাস্টারমশাই যেটা বলতেন যে জেনারেল স্টাডিজ বিষয়টা কখনোই এমসিকিউ না, বা এমসিকিউতে যেগুলো পরীক্ষা হয় সেগুলো এমসিকিউর মতো অপশন মুখস্থ করে যাব, এর থেকে বড় মূর্খতার কাজ হয় না। সুতরাং তুমি যেভাবে আমি তোমাকে পড়াচ্ছি সেভাবে যদি পড়তে পারো, লেকচারটা একটু ধৈর্য সহকারে শুনতে পারো, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে এবার ইলেকশন অফ প্রেসিডেন্ট, তাই তো? দেখ ভালো। এবার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কারা অংশগ্রহণ করে? প্রশ্ন হচ্ছে কারা অংশগ্রহণ করে। আমরা তো অংশগ্রহণ করি না, অংশগ্রহণ করে। খুব ভালো হয়ে গেল। কারা অংশগ্রহণ করে? নাম্বার 1 এমপি, নাম্বার 2 এমএলএ। এখানে এই গল্পটা একটু বুঝবে। এমপি বলতে কারা? রাজ্যসভা অ্যান্ড লোকসভা। কিন্তু ব্যাপারটা হলো রাজ্যসভাতে যারা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, nominated by the president, তারা ভোট দিতে পারবে না। রাজ্যসভায় নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট কজন? মনে হয় 12। তাহলে রাজ্যসভায় 12 জন সদস্য, রাজ্যসভায় 12 জন সদস্য যারা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, তাদের এখানে ভোটাধিকার নেই। লোকসভাতে এরকম রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন, এখন আর তাদের সিট নেই, এই 2 জনও ভোটাধিকার বঞ্চিত। এমএলএ, বিভিন্ন রাজ্যের এমএলএরা দিতে পারবে, কিন্তু ইউনিয়ন টেরিটরিজে দিতে পারবে না। কিন্তু দুটো ইউনিয়ন টেরিটরিজ রয়েছে যেখানে দেওয়া যায়। নাম্বার 1 দিল্লি আর পুডুচেরি। তাহলে দিল্লি এবং পন্ডিচেরি বা পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলের যারা এমএলএ রয়েছে তারা কিন্তু ভোটাধিকার পাবে, বাদ বাকি কোনো ইউটিআই থেকে, মানে ইউনিয়ন টেরিটরি থেকে বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ভোটাধিকার নেই। কাকে? রাষ্ট্রপতি নির্বাচনে। তাহলে ক্লিয়ার হলো, এমপি, রাজ্যসভা লোকসভা দুটোরই এমপি ভোটাধিকার রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে। কিন্তু নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন কেস অফ লোকসভা ও রাজ্যসভায় পারে না। রাজ্যসভায় মনে রাখবে 12টা সিট রয়েছে, যে সিটটা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, এবং লোকসভাতে 2টো বর্তমানে নেই, অ্যাংলো ইন্ডিয়ান যাদেরকে আমরা বলতাম সেটা নেই, কিন্তু এরা ভোটে দিতে পারত। কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটাধিকার পায় না, কিন্তু দিল্লি এবং পুডুচেরি এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট দিতে পারে। আর বাদ বাকি যারা এমএলএ রয়েছে, এমএলএরা বিভিন্ন রাজ্যের যেটা এমএলএ তারা ভোট দিতে পারে, কোনো অসুবিধা নেই। এবার রাষ্ট্রপতি নির্বাচন যখন করবো আর কি ডিটেলসে, তুমি এই কথা বলতেই পারো এমএলএ এমপিসরা দিচ্ছে, ভালো কথা, কিন্তু প্রত্যেক রাজ্যেতে এমএলএ আর এমপি সমান নয়। আমরা উত্তরপ্রদেশে গেলে দেখবো প্রচুর, কিন্তু আমরা যদি মেঘালয়ে যাই তাহলে অত্যন্ত কম। তাহলে এরম যদি ঘটনা ঘটে তাহলে তো যারা সব থেকে বেশি, শোনো, যারা সব থেকে বেশি যেই রাজ্যে এমপি রয়েছে, অবভিয়াসলি সেই রাজ্যে এমএলএও বেশি রয়েছে, তাহলে তারা এই সুযোগের সুবিধা নেবে। তাহলে যেখানে এমপি কম তারা পাবে না, কিন্তু সেরকমটি নয়। এখানেও ভোটের যে কি বলবো, এক একটা ভোটের যে পাওয়ার সেটা আলাদাভাবে ডিভাইড হয়। কি করে হয় আমি সেটা দেখাচ্ছি, ভালো বলি। একটা কথা মনে রাখবে, রাজ্যে আমরা পাচ্ছি এমএলএ কে, কেন্দ্রে পাচ্ছি কাকে? এমপি কে, লোকসভা। মনে রেখো
7টা MLA সমান একটা MP, অবশ্যই লোকসভার কিন্তু, হ্যাঁ, এই মনে রাখবে 7:1, 7:1। এবার যদি তুমি বলো স্যার MLA যেটা ভোট, MLA ভোটের পাওয়ার, তাহলে MLA যারা রয়েছে তাদের পাওয়ার, না পাওয়ার বলবো না, পাওয়ার বলে একটু কেমন কেমন লাগছে না, ভোট ভ্যালু আর সুন্দর হবে। MLA ভোট ভ্যালু কি করে ডিসাইড করা হয়? মনে রাখবে টোটাল পপুলেশন, বাই সেই রাজ্যে, বাই সেই রাজ্যের ইলেক্টেড মেম্বার, সেই রাজ্যের ইলেক্টেড MLA, কি বললাম? টোটাল পপুলেশন বাই সেই রাজ্যের ইলেক্টেড MLA ইনটু 1/1000। এই যে ইকুয়েশনটা, হচ্ছে ভোট ভ্যালু অফ দি MLA। ঠিক আছে, মনে থাকবে? তাহলে কি টোটাল, আমি পশ্চিমবঙ্গে যদি ধরি, আমার পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন ডিভাইড বাই আমার রাজ্যে যতগুলো MLA আছে ইন্টু 1/1000। ক্লিয়ার? এবার ভোট ভ্যালু অফ MP, এবার MP যখনই বলছি তাহলে সারা ভারতে চলে আসলাম। এটা হচ্ছে টোটাল ভোট ভ্যালু অফ MLA। টোটাল ভোট ভ্যালু অফ MLA যখন বলছি তখন মনে রাখবে অল স্টেট, মানে সমগ্র ভারতবর্ষে যতগুলো স্টেট আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড MP, অবশ্যই লোকসভা। মনে থাকবে? এটা হচ্ছে MLA যাকে, সরি এমপির ভোট ভ্যালু। মনে থাকবে কি? তাহলে MLAও ভোট দেবে আর ওইদিকে ভোট দেবে, ওর নাম কি বলে MPও ভোট দেবে। MLA এর ভোটটা কি করে বের করবো? ভোটের যেটা ভ্যালু, টোটাল পপুলেশন বাই সেই রাজ্যের MLA সংখ্যা, ইলেক্টেড MLA সংখ্যা ইন্টু 1/1000। এটা গেল MLA ভোট ভ্যালু। লোকসভার সদস্যদের ভোট ভ্যালু কি? টোটাল ভোট ভ্যালু অফ MLA অল ওভার ইন্ডিয়া হলো বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড MP লোকসভা। এইটুকুনি তুমি দেখো, একটু বোর্ডটা দেখে নাও। আমি 2 মিনিট, একটু 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, 2 মিনিট, হ্যাঁ। জল খেয়ে এই জন্য বুঝতে অসুবিধা আছে কারণ, ভালোভাবে বুঝে নাও। দেখো, সত্যি কথা বলতে জেনারেল স্টাডিজ পেপারটা দুটো পার্টে ভাগ হয়, এটা মনে রেখো। একটা স্ট্যাটিক জিকে, একটা সাবজেক্ট জিকে। আর একটা পার্টও বলা যায় কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আমি আলাদাভাবে রাখছি, ওটা মোস্ট ভাইটাল অ্যান্ড ক্রুশিয়াল। তার সাবজেক্ট জিকে যেটা আছে, যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্ল্যানিং, ইকোনমিক্সে যেটা প্ল্যানিং, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স,
এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোমাকে সাবজেক্ট দিকের আওতায় আসে, এনভায়রনমেন্ট সায়েন্স। কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা রয়েছে বা টেকনোলজির ডেভেলপমেন্ট, সেটা স্ট্যাটিকে আনা যায় এবং মেনলি সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসে। কিন্তু মনে রাখবে যেটা সাবজেক্ট দিকে তোমাকে ডিটেলসে পড়তে হবে। এবার অনেকে আমাকে বলে যে কনস্টিটিউশন পড়বো স্যার, কোন বই ফলো করবো? বাজারেও প্রচুর বই রয়েছে, নো ডাউট। আমি যে বইটা পড়াই বা আমি যে বই পড়ে সফল হয়েছি বা আমার অনেক ছাত্র যারা সফল হচ্ছে 1999 সাল থেকে, আমি অনাদি মহাপাত্র বাংলাতে যদি তুমি পড়ো ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে আমি বলি অনাদি মহাপাত্র। এটা যে খালি তোমাকে পড়তে বলি তা না, যারা ইউপিএসসি পরীক্ষা দিচ্ছে আমার এখান থেকে, তাদের জেনারেল স্টাডি প্রিপারেশনের জন্য আমি বলি অনাদি মহাপাত্র। বাংলায় যারা রয়েছে, বাংলা ভাষায় যারা দিচ্ছে, তাহলে অটোমেটিক্যালি ইউপিএসসি যখন দিচ্ছে বা বিসিএসসি, তখন অন্যান্য পরীক্ষার জন্য তারা পড়ছে। এবার এখানে একটা কথা বলবো যে তোমাদের মধ্যে অনেকের ধারণা থাকে যে ইংলিশ বই পড়লে বেশি নাম্বার আছে বা এরকম কিছু, কিন্তু ইন রিয়ালিটি সেটা কিন্তু নয়। সবসময় মনে রাখবে তুমি এইচএস মানে হায়ার সেকেন্ডারি যে মাধ্যমে দিয়েছো, সেই মাধ্যমেই তুমি পড়ালেখা করো। এবার আমাদের বাংলার ছেলেমেয়েরা, বাংলার ছেলেমেয়ে বলে না, যারা অন্যান্য স্টেটেরও ছেলেমেয়ে আমার কাছে পড়ে অনলাইন, ইংলিশ কিন্তু মোর দ্যান 75% ছেলেমেয়ের ইংরেজিতে অতটা সচ্ছল নয়। তার জন্য আমি সবসময় বলি তুমি হায়ার সেকেন্ডারি যে ভাষাতে দিয়েছো, সে ভাষাতেই তুমি এই বইগুলো পড়ো, পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। আর ইউপিএসসিতে তুমি জানো যে হিন্দি ইংলিশ ছাড়াও তোমার যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, মানে 8th শিডিউলে যে ল্যাঙ্গুয়েজেসগুলো আছে, তার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারো। আমার বাংলা ভাষা রয়েছে, অবশ্যই আমি বাংলা ভাষায় করে বাংলা ভাষায় দিয়ে অনেকে সফল হচ্ছে। তুমি হয়তো খোঁজ রাখো না, তুমি হয়তো খোঁজ রাখো কিসে, 1 থেকে 10, 15, 20, 30-এ, যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে। তুমি একটু যদি কষ্ট করে ইউপিএসসি ওয়েবসাইটটা দেখো এবং সেখানে সার্চ করো যে রিজনাল ল্যাঙ্গুয়েজে কতজন পাচ্ছে, দেখবে প্রচুর ছেলে মেয়ে পাচ্ছে, আমার বাংলা থেকেও পাচ্ছে, কিন্তু আমরা সেই মোটিভেশনটা পাই না, ঠিক আছে। এবার যারা বলো অনেকে ইংরেজিতে পড়বো, দেখো ইংরেজিতে পড়লে আমি বলি প্রথমে তো বললাম ইংরেজির একটু ভিতটা ভালো রাখতে হবে। আমি অলওয়েজ বলে থাকি প্রথম আমার পছন্দ বা আমি এখানে যেটা করাই ইংলিশ ভার্সনে, সেটা যে দুর্গাদাস বাসুর বই, দুর্গাদাস বাসু। তারপরে বলতে পারো লক্ষ্মীকান্ত, এবং পাশাপাশি আরেকটা বই বলছি সুভাষচন্দ্র কশ্যপ, সুভাষচন্দ্র কশ্যপ। সুতরাং এই বইগুলো যথেষ্ট ভালো, বুঝে পড়তে পারলে মুখস্থ করার কোনো পন্থা নেবে না। আর নিয়মিত আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমাকে, সেই ক্লাস যদি তুমি নিয়মিত ফলো করো, তাহলে একথা বলার অপেক্ষা রাখে না যে তোমার প্রিপারেশনটা কিন্তু যথেষ্ট হাই লেভেলেরই হবে। এই দিকে চিন্তার কোনো কারণ নেই। 1 মিনিট একটু দ্বারা আইবিপিএস ক্লাস প্লিজ। ব্যাংকের পরীক্ষারও বেশ কিছু বিজ্ঞপ্তি বেরোচ্ছে, হ্যাঁ, ব্যাংকের পরীক্ষারও বিজ্ঞপ্তি বেরোচ্ছে। প্রত্যেকটা পরীক্ষার জন্য নিজেদের প্রিপারেশন বা নিজের প্রিপারেশনটা ঠিক রাখো। এবার একজন আমাকে খুব ভালো প্রশ্ন, একজন অনেকেই প্রশ্ন করে যে স্যার প্রিপারেশন কী করে। আমি সবসময় নিয়ে দেখো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার 80% প্রিপারেশন সেম, কমন প্রিপারেশন। সেটা ব্যাংক দিই, রেল দিই, এসএসসি দিই, ডাব্লিউবিসিএস দিই, ডাব্লিউপিএসসির আন্ডারে পরীক্ষাগুলো দিই, এই 80% যে প্রিপারেশন, এটা হিসাব মতো তোমার ফাউন্ডেশনটাকে তোমার স্ট্রং করে। আমাকে অঙ্ক, ইংরেজি, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিজনিং করতে হয়। 80% সেম, 20% ডিফার হয়, 20% স্পেশালাইজড প্রিপারেশন হয়। যেমন আমি যখন আইবিপিএস পড়ছি এবং সিজিএল পড়ছি বা ডাব্লিউবিপিএসসি পড়ছি, অঙ্ক তো করতেই হচ্ছে। 80% অঙ্ক সকলের এক, কিন্তু বাদ বাকি 20%-এ একটু ডিফার করে। কিসে ডিফার করে? ডিফার করে তোমার প্যাটার্নে ডিফার করে তাদের প্রশ্ন কি করে করছে তার উপরে।
কিন্তু 80% প্রিপারেশন তোমার অত্যন্ত স্ট্রং করতে হয়, এবং এটা কমন টু অল প্রত্যেকটা পরীক্ষার জন্য। ওকে, ঠিক আছে, পরে কথা হচ্ছে আবার। 1 মিনিট, আর একটু দাঁড়াও, চার্জ কমে যাচ্ছে। 1 মিনিট। শেষ করে নিতে হবে। 1 মিনিট একটু, 1 মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ, তাহলে এবার যেটা কথা বলছিলাম, তাহলে আমাদের লোকসভা, সরি, আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করে, এমএলএ এমপিদের ভোট কেমন হয় সেটা আমি তোমাকে বললাম। এইবার বলছি ভালো, আমি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কি ওর নাম কি বলে কোয়ালিফিকেশন দরকার সেগুলো আলোচনা করছি না, কেননা সেইগুলো থেকে এখন আর বিশেষ আসে না, এবং প্রত্যেকটা বাচ্চাই সে সম্বন্ধে জ্ঞাত, সেটা আমি বললাম না। তাহলে একটা জিনিস আছে যেটা আমি বলছি, যে রাষ্ট্রপতি যখন পড়বো তখন একটা জিনিস আছে, আমাদের প্রথম রাষ্ট্রপতি, এটা আমরা সকলে মনে রাখি, তাই তো? আমাদের প্রথম রাষ্ট্রপতি আমরা বলি কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যারা একটু স্ট্রং তারা অটোমেটিক্যালি এটা বলে 1952 সাল অ্যান্ড 1957 সাল দুবারই তিনি ইলেক্টেড। কিন্তু এখানে একটু আলোচনার বিষয় রয়েছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন দি ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে, ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট। 1947 সাল, মনে রাখো 15ই আগস্ট আমরা স্বাধীন হলাম, এবং 1950 সাল 26শে জানুয়ারি আমাদের সংবিধান পেলাম। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, তখন থেকে আমরা নিজেকে গণতন্ত্র রাষ্ট্র হিসাবে বিশ্ববাসীর কাছে আমরা পরিচিত হলাম। এবার অনেকেই বলো, তাহলে 1947 সালে কি আমরা গণতন্ত্র ছিলাম না? ডেফিনেটলি নট। সেই সময় যেটা হয়েছিল আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হয়েছিল আমরা ফ্রি ইন্ডিয়া হয়েছিলাম। কিন্তু তখনও দেখা গেছিল আমরা আমাদের কাজ বলতে আইন, কোনো বিলকে আইনে যদি রূপান্তর করতে হতো, তখনও আমাদের নির্ভর করতে হতো কিসে? ব্রিটেনের কাছে। সেখানকার রাজা বা রানী সম্মতি দান করতেন, এবং আমাদের ভারত সেই আইনটা লাগু করত। এইবার কথা হলো, দেখো খুব ভালোভাবে বুঝতে, তাহলে এই মাঝখানকার সময়টা আমরা গণতন্ত্র ছিলাম না, প্রজাতন্ত্র ছিলাম না, ডোমিনিয়ন স্ট্যাটাস ছিল। এবার একটা তারিখ লিখছি, খুব ভালোভাবে মনে রাখবেন, 24/1/1950। এইখান থেকে তোমার প্রশ্ন ওঠে, ফিরে যাওয়ার পথ নেই। এখানে প্রশ্নটা কি ওঠে না, এখানে 3টে দামি জিনিস ঘটে গেছিল। এক, ন্যাশনাল, বারবার বলি, অ্যানথেম, ন্যাশনাল সং, আর ইলেকশন অফ প্রেসিডেন্ট। এই 3টে ঘটনা
জানুয়ারি 1950 সালে ঘটে। 24 জানুয়ারি 1950 সালে। বেশ কিছু বাচ্চা প্রায়শই আমাকে প্রশ্ন করো যে স্যার ন্যাশনাল অ্যানথেমটা কি? সেটা তো জনগণ। যখন বলে ন্যাশনাল অ্যানথেম টক করে বলে জনগণ। ন্যাশনাল সং বন্দে মাতরম। কিন্তু দুটোর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমনটি 26 জানুয়ারি এবং 15 আগস্ট পতাকা, ভারতীয় পতাকা। এটা লক্ষ্য করেছো? আশা করি অবশ্যই লক্ষ্য করেছো যে 15 আগস্ট ভারতের পতাকাটা উত্তোলন করা হয় এবং প্রধানমন্ত্রী সেটা করেন। কিন্তু 26 জানুয়ারি পতাকাটা ওপরেই থাকে, ওটা খোলা হয়, তাই তো? ঠিক তেমনই দেখো, এই দুটো প্রায় শুনতে এক লাগে। ন্যাশনাল অ্যানথেম মানে হচ্ছে দেশের গৌরব গাথা, আর এটা জাতীয় সঙ্গীত। তাহলে দেশের গৌরব বা দেশকে আরো গৌরবান্বিত করার জন্য যে গানটা, যে স্তুতিটা, সেটা ন্যাশনাল অ্যানথেম, আর জাতীয় সঙ্গীত ন্যাশনাল সং। এটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর এটা রচনা করেছিলেন। এবং 52 সেকেন্ডের গানটা, 52 সেকেন্ড, প্রথম স্ট্যান্ডা 52 সেকেন্ড। কিন্তু আবার দেখো, যদি এমার্জেন্সি হয় তখন কিন্তু এই যে ন্যাশনাল অ্যানথেমটা 20 সেকেন্ডে গাওয়া হয়, এটা মনে রেখো। ন্যাশনাল সং বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি হচ্ছেন যে প্রথম গদ্য সাহিত্যিক জনক বলে, তা সাহিত্য সম্রাট। এবং এই দিনই ইলেকশন কন্ডাক্ট হয় এবং সেই ইলেকশনে জয়লাভ করে বা প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই তিনটি জিনিস হয়েছিল, এই তিনটি জিনিস। তাই এরপরে 1952 থেকে মনে রাখবে 57 থেকে আগামী 5 বছর, মানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম এবং দ্বিতীয় দুবার জয়লাভ করেছিলেন। এর পাশাপাশি একটু জিনিস শিখে রাখো যে 1952 সালে তিনি যখন জয়লাভ করলেন, তার মানে আরেকজনও তো কন্টেস্ট করেছিল না? তাহলে সে কে ছিল? প্রতিপক্ষ কে ছিল? কেটি সা। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কেটিসা। কেটিসাকে তিনি পরাস্ত করেন এবং ভোট পেয়েছিলেন 83.31%। 83.31% ভোট পেয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয়বার যখন জয়লাভ করলেন তখন পেয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ 95 ঠিক আমার মনে আসছে না, দাঁড়াও, সরি 99.35। এবং এই সময় ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রতিপক্ষ যে ছিলেন তিনি ছিলেন এন দাস। আশা করি মনে থাকবে। এন দাস। বারবার একটা কথা বলি, বারবার, সততার দ্বারা চাকরি পাওয়া যায়, চালাকির দ্বারা নয়। তার জন্য আমি আমার পেট ব্যাচকে যেমন বলি, তোমাকেও বলছি, এমসিকিউ মুখস্থ করে গিয়ে তুমি পরীক্ষাতে কিন্তু তুমি যে উদ্দেশ্য পরীক্ষায় বসছো সেই উদ্দেশ্য কোনোদিন সাধিত হতে পারে না। সেটা ডি গ্রুপের পরীক্ষা হোক বা ইউপিএসসি, তোমাকে ডিটেলসে পড়তে হবে, নোটস তৈরি করতে হবে। ধরো আমার লেকচার যে তোমাকে প্রোভাইড করলাম, নিঃসন্দেহে সম্পূর্ণ আজকে যেটুকু লেকচার এতক্ষণ প্রোভাইড হলো সম্পূর্ণ তো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসছে সেই অনুযায়ী, এবং সেটাকে স্ক্যান করে করে করলাম যাতে ডেসক্রিপটিভ আকারে থাকে। এটা তোমাকে খাতাতে লিখতে হবে এবং সময় পেলে এটাকে রিভিশন করতে হবে যাতে কোনো একটা বিন্দু বিচ্যুত না হয়। সামনে অনেক পরীক্ষা আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক
ভেরি হার্ড, ভেরি হার্ড। আমি তো এ কথাও বলি যে আগামী 1 তারিখে পরীক্ষা, আজকে 30 তারিখ জানুয়ারি, আবার 28 মাস কিন্তু ফেব্রুয়ারি, এটা মনে রাখতে হবে। সেখানে আমরা 2 দিন শর্ট হয়ে গেল, তাহলে সরে গড়ে 29 দিন, 30 দিন বাকি আছে যারা স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পরীক্ষা দিচ্ছে। অনেক সময় সম্পূর্ণ নিজেকে আড়াল করে নাও। এই একটা মাস পারলে দিনে 10 থেকে 12, 14 ঘন্টা পড়ো, বারবার রিভিশন করো। এরকম সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসে না। যাদের বয়স একটু বড় হয়ে গেছে একটু খাটো, খুব ভালো হবে। তাছাড়া তো সামনে প্রচুর পরীক্ষা, প্রতি বছর ব্যাংক এই ওই পরীক্ষা হয়। আরও একটা কথা আমাকে খুব সুন্দর বলেছে যে কত বয়সে চাকরি পেতে হয় না, কত বয়সে চাকরি পেতে না হয় না, তুমি এটা বলতে পারো। তুমি 19 বছরই বয়স হোক, 21 বছরই হোক, যে পরীক্ষার জন্য খাটছ, অথবা তোমার 27 বছর, 28 বছর, 29 বছরই সময় হোক, তোমার একটা জিনিসও মনে রাখতে হবে, এইবারই তোমার শেষ অপশান, এরপরে তুমি আর সুযোগ পাচ্ছ না। এই জিনিসটা মনে করে নিতে পারো, তাহলে যে রেটে তুমি দৌড়াবে সেটাই দৌড়ানো তোমার উচিত, সে বয়স তোমার 21 হোক বা 28 হোক। এজ ইজ নট আ ফ্যাক্টরিয়াল। অনেকে বলে গোল্ডেন এজ, নো, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো। মধ্যে কথা যখনই প্রিপারেশন যেন নামবে, মনে করবে এটা তোমার শেষবার, এরপরে আর সুযোগ নেই, তাহলে এবার দৌড়াও। আমি তো সাধারণত বলে রাখি যে 18 মাস থেকে 21 মাস রাখো, খুব জোর বেশি হলে 30 মাস, তার বেশি নয়। 2.5 বছরের ওপর নয়, 2.5 বছর তুমি বলে জিনিসপত্র বুঝো, প্রিপারেশন নাও। এবং এই 2.5 বছরের অবশ্যই শেষ, বা 18 মাসের শেষ, অথবা 21 মাসের শেষ 3 মাস তোমার পড়ালেখার গতিটাকে অন্তত 12, 13, 14, 15 ঘন্টা নিয়ে যেতে হবে, যদি মনে করো সরকারি চাকরিতে তুমি তোমার কেরিয়ার তৈরি করো। ঠিক আছে, রাখো। আমার খাওয়া দাওয়া হয়নি, স্নানও হয়নি, অবশ্য স্নান আমি অনেক দেরিতে করি। রাখলাম, আগামীতে আবার দেখা হচ্ছে। যেটা বললাম একটু লিখে নাও, আর যে যে দেখছো কাইন্ডলি এটা তোমার বন্ধু বান্ধব শেয়ার করো, আমার উপকার হবে। ওকে, আগামী দিন আরও ভালো ক্লাস। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে। আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।